This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা বাংলায় এই মুহূর্তে যা চলছে না, সবাই মোটামুটি খুব হালকা মেজাজে রয়েছেন, এটা আমরা বুঝতে পারছি। চারপাশটা যা হালকা থাকারই কথা আর কি। সুতরাং গল্প গাছা করে সব কিছু হালকা চালে, হ্যাঁ বলা ভালো দুলকি চালিয়েও আপনি দেখতে পারেন আর কি। সমস্ত কিছু অনেক অনেক ভাল লাগবে গোটা ব্যাপারটা। যে সত্যি তো কত রকম রাজনীতি, কয় প্রকার, কি এই যে এক একটা পার্টির কত রকম শাখা হতে পারে, প্রশাখা হতে পারে, আবার কারোর শাখা নাই এরকম বলে বিজ্ঞাপন হতে পারে। এগুলো সবই নতুন অভিজ্ঞতা তো, সুতরাং হালকা মেজাজে থাকুন। দেখছিলাম আর আবার গল্প গুজব করার কথা মনে হচ্ছিল যে একটু গল্প গুজব করি। সারাক্ষণ সিরিয়াস কথা বলি তো, তার বদলে গল্প গুজব করলে ব্যাপারটা আপনাদেরও ভাল লাগে, আমারও ভাল লাগে। তো ওই গল্প গুজব করতে করতে একটা গল্পের কথা মনে পড়লো। সেই লোকটা আপনাদের মনে আছে, সবাই চেনেন তাকে। যে বিরাট নিজেকে ভাবতো আর কি, এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ওই জায়গায় বলে মুখে ন মারিতং জগৎ আর কি। কিন্তু যেদিন সত্যিকারের ডাকাত পড়লো, সেদিন দেখা গেল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাওয়া পুরো বেবাক হাওয়া। এবং তারপর থেকে তার নামই তো হয়ে গেল নিধিরাম সর্দার। সেইও ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, এ হচ্ছে তাই। অথবা ধরুন, এটা তো একদম দেশি একটা গল্প বললাম, তো আপনাদের ভালো নাও লাগতে পারে, একটু বিদেশি বললে আমাদের এখানে একটু দরঠর পাওয়া যায়। তো বিদেশি বলছি, বিদেশি সেই ডন কিহোতে। ওই ছোটোবেলায় দেখতাম সবাই একদম পুরো পরিষ্কার বঙ্গীয় উচ্চারণে ডন কুইক্সোট অব্দি বলে ফেলতো অনেকে আর কি। কিন্তু আসল উচ্চারণটা তো পরে জেনেছি, ওই ডন কিহোতে, স্প্যানিশ উচ্চারণ। তাকে এই ভদ্রলোককে আপনারা ওই নিধিরাম সর্দারের স্প্যানিশ ভার্সান বলে ধরতেই পারে। ওই 1605 সাল, হ্যাঁ 1605। ওই সময় মিগুয়েল দা সার্ভান্তেস নামে একজন লেখক, হ্যাঁ এই নামে একটা বই লেখেন, ডন কিহোতে, যাকে বলা হয় দুনিয়ার প্রথম আধুনিক উপন্যাস। বইটায় অ্যালনসো কিহানো নামে একজন সাধারণ মানুষ নাইটদের গল্প শুনতে শুনতে কল্পনায় নিজেকে নাইট ভাবতে শুরু করে দিয়েছিলেন। তারপর নিজের নামটা শুধু বদলে ফেলেন আর কি, নাম রাখেন ডন কিহোতে। সেই যে সুকুমার রায় আবল তাবলে লিখেছিলেন না, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা, অনেকটা সেরকম আর কি। সারাক্ষণ নিজেকে ওরকম কল্পনায় সে নাইট ভেবে, নাইটদের কসরত করে, যুদ্ধ করে সে এক কেলেঙ্কারি কাণ্ড। সে বিভিন্ন অভিযানে বেরোতো এবং যথারীতি নাস্তানা বোধ হতো। শেষ পর্যন্ত যাই হোক একজন তাকে সেই ব্যাপারটা থেকে মুক্ত করলো আর কি, সেটা পরের কথা। এবার এই এতগুলো গল্প করে ফেললাম, এবার তো কেন গল্পগুলো মাথার মধ্যে খচখচ করছে সেই আসল কথাটা আপনাদের বলতে হয়, তাই না? এটাও গল্পের মতোই আর কি। শুনলে আপনি বুঝবেন যে এই দেশি সংস্করণই ধরুন বা ওই বিদেশি সংস্করণই ধরুন, নিধিরাম সর্দাররা সব জায়গায় আছে। অথবা এদের আরেকটা ক্যারেক্টারও আছে, গায়ে মানে না আপনি মোরল। যাকে এই সবকটা যে রূপের মধ্যে যে অবতারে প্রকট হয়েছে তার কথাটা একটু বলি শুনুন। যেটা হয়েছে, ওই সিনেট কমিটি, ওই আমেরিকার সিনেট কমিটি, আমাদের এখানকার না, আমেরিকার সিনেট খুব শক্তিশালী আর কি বলে লোকজন। তারা ওই চারপাশে যখন আমেরিকা এত যুদ্ধ করে বেড়াচ্ছে, ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করে, হ্যাঁ গাত্রে হলো ব্যথা না, একদম প্র্যাকটিক্যালি যুদ্ধ করতে গিয়ে গা ব্যথা করে বসে রয়েছে। তারা আমেরিকার যুদ্ধ দপ্তরকে, প্রতিরক্ষা দপ্তরকে বলেছিল, বাবা সোজা সাপটা রিপোর্ট দাও তো, আমাদের কি অবস্থা, কেন এই এতদিন ধরে যুদ্ধ চলছে, ক্ষয়ক্ষতি কত হলো, আর এই যা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে তো ওদের এতদিনে মাটিতে মিশে যাওয়ার কথা ছিল। এটা ইরান, তার সঙ্গে আমরা করে উঠতে পারছি না, বিভিন্ন চুক্তি করছি, আবার চুক্তি ভাঙছি, হচ্ছে এটা কি? আমেরিকার ওই প্রতিরক্ষা দপ্তর যা রিপোর্ট দিয়েছে সেটা শুনলে আপনাদের এই নিধিরাম সর্দার বা ডন কিহোতে সবার কথা মনে পড়ে যাবে। ইরান যুদ্ধ চলছে, আবার বলছি খেয়াল করে দেখুন,
এপাশ থেকে ওরা মেরে যাচ্ছে, আমেরিকার বিভিন্ন বেস যেগুলো ওই আরব দুনিয়ার বিভিন্ন দেশের মধ্যে রয়েছে, তাদের ওই যেখানে যেখানে সেনা ঘাঁটি রয়েছে সব জায়গায় ইরান দমাদ্দম আক্রমণ করছে। আমেরিকাও বলছে তারাও মারছে। এরকম একটা ধুন্ধুমার যুদ্ধের মাঝখানটায় তাদের প্রতিরক্ষা দপ্তর রিপোর্ট দিচ্ছে, কি বলছে জানেন? বলছে আমেরিকার নাকি ঠিকঠাক কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই নেই, ওই নেহাত ওই মিসাইলগুলো আমেরিকা অবধি পৌঁছচ্ছে না, তাই মানে অত দূর থেকে ছোড়ার মতো মিসাইল হয়তো এখন ওদের কাছে নেই, অন্তত ব্যবহার করেনি, এইটা বাঁচোয়া। না হলে ওই যে হারে ওরা মারছে তাতে যে কোনো সময় ওদের মিসাইল এসে তাদের দেশের মধ্যে ঢুকে পড়ে যে কোনো জায়গায় কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে দিতে পারত। ভাবা যায়? ভাবছেন তো ভুল শুনছেন কিনা? একদম ঠিক শুনছেন। সামরিক দিক থেকে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, তাদের নাকি এই শত্রুর মিসাইল ঠেকানোর মতো কোনো রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা আর কি, কিচ্ছু নেই। মানে যেটা আছে সেটা না থাকার মতোই আর কি। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ওয়ারের কথায় তাদের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা দিয়ে হয়তো বামধাতার আমলের ওই ব্যালিস্টিক মিসাইলগুলোর মোকাবিলাটা করা সম্ভব, কিন্তু অত্যাধুনিক ক্রুজ কিংবা এই প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল এগুলো আটকানো যাবে না। এবং এইটা শোনার পর খানিকটা বুঝতে পারছিলাম যে এই যে ইরান এই বিভিন্ন আরব দুনিয়ার বিভিন্ন দেশগুলোতে সেখানে গিয়ে ইচ্ছে মতো আমেরিকার ঘাঁটিতে মেরে দিচ্ছে, কিছু তো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছিলাম, আপনাদের মনে আছে, স্কাড আর পেট্রিয়ট, এপাশ থেকে এরা মারছে, ওরা পেট্রিয়ট দিয়ে মেরে দিচ্ছে, মানে তাদের তখন কোনো রকম ইরাকি মিসাইলগুলো কোনো কাজই করতে পারেনি। কিন্তু ইরান যেখানে পারছে যখন পাচ্ছে মেরে দিচ্ছে, এমনকি ইসরায়েলে পর্যন্ত মেরে দিয়েছে। কারণটা কি? কারণটা এইবার এই রিপোর্টেই পরিষ্কার। ওই পুরোনো আমলের মালপত্র আটকানোর ব্যবস্থা ছিল, কিন্তু এখনকার মালপত্র আটকানোর কোনো ব্যবস্থাই নাকি আমেরিকার হাতে নেই। শব্দের থেকে 5 গুণ বেশি গতির এখন যে হাইপারসনিক মিসাইলগুলো সবাই তৈরি করে রেখে দিয়েছে, এগুলো আবার ওইগুলো ওই চলতে চলতে ধরুন টার্গেট ফিক্স করে মারলো, মাঝ রাস্তায় আবার এদের দিক পরিবর্তন করিয়ে দেওয়া যায়। এই রকম সব অত্যাধুনিক মিসাইল এগুলো নাকি আমেরিকার র্যাডারেও ধরা পড়বে না। আমেরিকার র্যাডারে যদি ধরা না পড়ে, আমেরিকা ওই মাঝ রাস্তায়, মানে এয়ার ডিফেন্স সিস্টেম কি তাদের এমনভাবে তাদের মিসাইলসগুলো রেডি করা থাকে, প্রতিপক্ষের মিসাইল তার টার্গেটের ইয়ার মধ্যে ঢুকে পড়লেই সঙ্গে সঙ্গে পাশ থেকে ঠাই করে ছুড়ে দেবে, তারা গিয়ে মাঝ রাস্তায় মানে মাঝ আকাশে ওই মিসাইলকে উড়িয়ে দেবে। এই তো সোজা সাপটা ব্যাপার। কিন্তু সেই ক্ষমতা নাকি আমেরিকার মিসাইলের নেই। ইরান বা উত্তর কোরিয়ার হাতে যে মিসাইল আছে তাতে নাকি আমেরিকার সিস্টেম, মানে তাদের নিজের দেশের সিস্টেম, সেটাও যে কোনো সময় ছেঁদা হয়ে যেতে পারে। আর রাশিয়া আর চীনকে নিয়ে তো না ভাবাই ভালো, এইরকম একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। ভাবা যায়? ইরানি মিসাইলে এবার বুঝছেন কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার এই বেসগুলোর এই অবস্থা, এবং কেন এই যুদ্ধ বারবার বলছে এই শেষ করে দিলাম, এই মেরে দিলাম, কিচ্ছু করতে পারছে না। মার্কিন যুদ্ধ দপ্তর বলছে যে তাদের শত্রুরা এখন হাইপারসনিক আর লং রেঞ্জ ক্রুজ মিসাইল বানাচ্ছে, এবং এর লক্ষ্য আমেরিকার যে সিঙ্গেল লেয়ার এয়ার ডিফেন্স রয়েছে তার ফাঁক ফোকর গোলে যেখানে সেখানে দরকারে ঢুকে পড়া। ভাবুন তো, সেই ঠান্ডা যুদ্ধের সময় মনে করা হতো যার কাছে পরমাণু বোমা আছে সেই শের। এখন তো সবার ঘরে ঘরে পরমাণু বোমা, পরমাণু অস্ত্রবাহী মিসাইল সবাই মোটামুটি রেডি করে রেখে দিয়েছে। ফলে আজকের দিনে এয়ার ডিফেন্স সিস্টেমটাই তো আসল গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে যখন অপারেশন সিঁদুর হচ্ছিল তখন পাকিস্তানও কিন্তু একটা ওরকম মিসাইল ছুঁড়েছিল আমাদের দিল্লিকে লক্ষ্য করে, কিন্তু আমাদের দেশে ঢোকার আগেই মাঝ আকাশে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে উড়িয়ে দিয়েছে। আর এখানেই পিছিয়ে পড়ছে আমেরিকা। আমেরিকা এই যে যুদ্ধগুলো চালাচ্ছে না, এমনিতে আমেরিকা যত যুদ্ধে গেছে প্রত্যেকটা যুদ্ধেই তাদের কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা মানে নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। এবারও তাই হচ্ছে। মার্কিন সেনায় অস্ত্রের সংকট তৈরি হয়েছে এইটুকুনির মধ্যেই, এবং এই অর্থের সংকট মানে কি জানেন?
অস্ত্রের সংকট মানে অর্থনৈতিক সংকটও বটে, কারণ প্রত্যেকটা অস্ত্রের প্রচুর দাম। যে একটা মিসাইল ছুঁড়ে অন্যর মিসাইল নামাবে বা একটা মিসাইল ছুঁড়ে অন্যকে আঘাত করবে, প্রত্যেকটার পেছনেই আসলে ওই টাকা পোড়ানো যাকে বলে তাই। এবং সেই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জেনারেল মোটরস আর ফোর্ডের মতো কোম্পানি, মানে যারা গাড়ি তৈরি করে, একদম ঠিক বুঝেছেন, তাদের এখন যুদ্ধর জন্য ওই যুদ্ধ সরঞ্জাম আর অস্ত্র তৈরি নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই এতক্ষণে ট্রাম্প প্রশাসনের নামটা এলো, মানে ট্রাম্পটা এলো। ট্রাম্প এবার যে আপনারা বুঝতেই পারছেন কাকে ডন কিহোতে বলছি, কাকে নিধিরাম সর্দার বলছি, কাকে গায়ে মানে না আপনি মোড়ল বলছি, কারণ এই সমস্ত পৃথিবীর সেরা সেরা শিরোপাগুলো পাওয়ার মতো একজন ভদ্রলোকই আছেন এই মুহূর্তে গোটা বিশ্বে। মার্কিন সংবাদ মাধ্যম এই নিয়ে খবরও করেছে। এবার যাদের এরকম দশা, ভাবুন, যাদের এখন গাড়ির কোম্পানিকে অস্ত্র তৈরি করতে বলতে হচ্ছে, করে তারা, করে না তারা, কিন্তু তাও এইরকম একটা আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, যাদের নিজেদের অস্ত্র ভাণ্ডারে ছেঁদা হয়ে গেছে, তাদের প্রেসিডেন্ট যাকে ইচ্ছে তাকে যুদ্ধের হুমকি দিয়ে দিচ্ছেন। একে বলছেন এই মারবেন, ওকে বলছেন এই ধরবেন, একে ধরে নিয়ে আসছেন, একে বলছেন ওখানে যুদ্ধ থামালাম। ভাবুন তো, এই যে ইসরায়েলি গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন, যে সেটা অবশ্য তাকে উল্টে কাঁপিয়ে দেওয়ার মতো, যে তার যে ডিফেন্স সিস্টেম, মানে তার যে রক্ষণ ব্যবস্থা, সেটাকে করাটা খুব দরকার, কারণ যে কোনো সময় তাকে হত্যা করার ছক কষছে ইরান। এটা শোনার পর তো উনি আরও চাপে পড়ে গেছেন, বোঝাই যাচ্ছে। বক্তব্যগুলো শুনে দেখুন, ওই আলী খামেনির শেষকৃত্য চলছিল না, সেখানেও তো দেখা গেছে প্রচুর সমস্ত চারপাশ থেকে ইরানিরা ভিড় করে এসেছিল, এবং সেখানে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের মুন্ডুচাই গোছের ব্যানার ট্যানার নিয়ে তারা সব এসছে। আর এসব দেখে ট্রাম্প বলে বসে আছেন, তার যদি কিছু হয়ে যায় তাহলে মার্কিন সেনা ইরানকে ধুলো করে দেবে। ইরানের দিকে নাকি 1000 মিসাইল তাক করে রেখেছে আমেরিকা, ওরা যেন সেটা মনে রাখে। আচ্ছা ভাবুন, প্রথম কথায় এই বক্তব্যটা যখন একজন প্রেসিডেন্ট দিচ্ছেন, তার মানে তিনি ধরে নিচ্ছেন বা এটা প্রকাশ করে দিচ্ছেন, মনের ভেতরে আছে যে তার কিছু একটা হলেও হয়ে যেতে পারে, কিছু একটা করে দিতে পারে, কিছু করতেই পারবে না। এটাই তো নর্মালি ওনার মতো একটা বিশ্বের সেরা দেশের একজন প্রেসিডেন্ট, তার তো সেটাই বলার কথা ছিল, বলতে পারছে না, কেঁপে গেছেন এক নম্বর। দ্বিতীয়ত বলছেন 1000 মিসাইল তাক করা আছে, সঙ্গে সঙ্গে সেটা গিয়ে ইরানকে পুরো ধুলো করে দেবে। এই যে এই কথাটা, ধুলো করার কথাটা, এটা তো গত 4.5 মাস ধরে বলছেন। কম মিসাইল তো ছোড়েননি, কিছুই তো হয়নি, তাহলে এখন কিসের মিসাইলের হুমকি দিচ্ছেন? আসলে কি জানেন, মানুষ ভয় পেলে তখন পাল্টা চেঁচায়। যে ব্যাটসম্যানের রক্ষণে গন্ডগোল, সে উইকেটে তো থিতু হতে পারে না, বল যে কোনো সময় তার ব্যাট আর প্যাডের ফাঁক দিয়ে গলে গিয়ে উইকেট উড়িয়ে দিয়ে চলে যায়। যারা জানেন যে তাদের এরকম স্থিরতা নেই, যে কোনো সময় আউট হয়ে যাবে, তারা কি করে, দুমদাম ব্যাট চালিয়ে দেয়, লাগলে লাগ, না লাগলে তুক। হ্যাঁ, T20 হলে 2-4টে ব্যাটে বলে হয়ে গেলে হাততালি পাওয়া যায়, কিন্তু ওই অবধি, তার বেশি তো কিছু হয় না। মার্কিন প্রেসিডেন্টেরও তো সেই দশা, নিজের ডিফেন্স নেই, নিজের ডিফেন্সে বড় বড় ফুটো হয়ে গেছে, আর তার যুদ্ধ দপ্তর তারা ভয় দেখাচ্ছে, তারা আতঙ্কে মরছে, আর তিনি পাল্টা আক্রমণের ভয় দেখাচ্ছেন। এবার ভাবুন, এটা দেখে যদি কেউ বলে এ তো তার যুদ্ধ দপ্তর বলে দিয়েছেন যেটা সেটাই ঠিক, তাহলে ফাঁকা কলসি বাজছে বেশি, আর চারপাশে চাটুকাররা হাততালি দিচ্ছে। ওই ডন কিহোতের কথা বলছিলাম না, ভ্রম কাটিয়ে তাকে বাস্তবে ফিরিয়ে এনেছিলেন যিনি, তার নাম সানচো পাঞ্জা, এক কৃষক। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, ট্রাম্পের পাশে কোনো সানচো পাঞ্জা নেই। দেখুন, ট্রাম্পের কথাগুলো শুনতে শুনতে কয়েকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। একজন বলছিলেন গল্পটা, একজন প্রফেসর, তার কাছ থেকে শুনতে শুনতে মনে হচ্ছিল কি অদ্ভুত, এই যা যা ঘটে
ইতিহাস একদম অদ্ভুতভাবে তার পুনরাবৃত্তি করে এবং একটা ঘটনার সাথে ভবিষ্যতের আরেকটা ঘটনার কি অদ্ভুত একটা যোগসূত্র থাকে। তিনি বলছিলেন গল্পটা, সেটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আর কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন জাস্ট শেষ হয়েছে। হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমাটা ফাটতে দেখেছেন সবাই। সেই সময় 1947 সালে সামনে এসেছিল ডুমসডে থিওরি। পদার্থবিজ্ঞানীদের একাংশ সতর্ক করে দিয়ে বলেছিলেন এরপরে যদি বিশ্বযুদ্ধ বাঁধে তাহলে যে যেখানে পারবে পরমাণু বোমা ফেলে দেবে, ফলে পৃথিবীর পঞ্চত্ব প্রাপ্তি আর কেউ আটকাতে পারবে না। আর ডুমসডে ক্লকও বানানো হয়েছে, জানেন তো, বিভিন্ন কার কাছে কত এরকম অস্ত্র আছে, এই অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, এই সমস্ত করে করে একটা ওই শেষের সেদিন ভয়ঙ্কর কবে সেটা তার একটা ঘড়িও আছে আর কি। আরেকটা জিনিস আছে, এটা রাশিয়ার কথা আমরা শুনেছি আর কি। রাশিয়া তাদের এমনভাবে তাদের পরমাণু অস্ত্র সম্ভার রেডি করে রেখে দিয়েছে, এমন জায়গায় এমন সিস্টেমে রাখা আছে, যদি রাশিয়ার ওপর কেউ পরমাণু আক্রমণ করে তাহলে মানে কেউ বেঁচে থাকলো না থাকলো, কে কি করলো না করলো বলার কোনো দরকার পড়বে না। অটোমেটিক্যালি ওই মিসাইলসগুলো, অর্থাৎ যারা পরমাণু অস্ত্র নিয়ে বসে আছে, তারা তাদের শত্রু দেশের ওপর গিয়ে আছড়ে পড়বে। মোদ্দা কথা হচ্ছে সব কিছুরই শেষ কথাটা গোটা বিশ্বটাকে শেষ করে দেবে আর কি। ট্রাম্পের কথাগুলো শুনলেন, একা ইরান তার আর তার দেশের যা হাল করেছে, তার মানে তিনিও গোটা পৃথিবীকে অস্তিত্বের সংকটের মুখে ফেলতে পারেন, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরও একটা জিনিস বুঝলাম, এই জিনিসটা খুব, ওই বললাম ইতিহাসের একটা জিনিসের সাথে আর একটা জিনিসের কি অদ্ভুত রকম যোগসূত্র থাকে। এই যে আমেরিকার রক্ষণটা যেহেতু দুর্বল, শুনলেনই তো, ওদের প্রতিরক্ষা দপ্তর বলেছে তাদের ফাঁকফোকর আছে প্রচুর রক্ষণে, সেই জন্যেই ট্রাম্পকে এই আক্রমণাত্মক বিবৃতি দিতে হচ্ছে। তিনি ধরেই নিয়েছেন যে ইরান একটু চেষ্টা করলে তার প্রাণ বিপন্ন করতে পারবে, বা আর একটু চেষ্টা করলে হয়তো তাদের দেশেও আক্রমণ শানিয়ে দিতে পারে, তারা তো আটকাতে পারবেন না। সুতরাং ওই কেউ থাকে না যে সে সিনেমার শেষ দিকে দেখবেন ভিলেনের সাথে যখন হিরোর লড়াইটা হয়, দুজনেই একদম কেউ কারুর এমনি নর্মাল যখন বক্সিং টক্সিং হয় খেয়াল করে দেখবেন একটা হাতে ঘুষি মারে, কিন্তু আরেকটা হাত সবসময় এরকম জায়গা থাকে গার্ড, যাতে অন্য দল মেরে না দিতে পারে। কিন্তু শেষের দিকটায় যখন সবাই বেদম হয়ে যায় তখন কেউ আর এই গার্ড ফার্ডের ধার ধারে না, পুরো ওপেন, এও মেরে যাচ্ছে ও মেরে দিয়ে যাচ্ছে, একটা মারছে ও একটা মারছে, কেউ ফাটকানোর ব্যাপার নেই। এটাকেই বলা হয় তখন শেষের দিকটা অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, আক্রমণই সেরা রক্ষণ। তো সেটাই বোধহয় এখন করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যাই হোক, এত ট্রাম্পকে নিয়ে সময় নষ্ট করার একটাই মাত্র কারণ, প্রথম কথা দেখুন উনি যুদ্ধটাকে আবার লাগিয়েছেন, আবার হরমুজ আটকেছে। হরমুজে ইতিমধ্যেই সাইপ্রাসের একটা জাহাজের ওপর ইতিমধ্যেই তোপ ডেকে দিয়েছে ইরান। কোনো রকমে জাহাজ থেকে তার যারা নাবিক ছিল তাদের বার করে নিয়ে বাঁচানো হয়েছে। এর থেকেও বড় কথা হচ্ছে যে ওর মধ্যে 11 জন ভারতীয় নাবিক ছিলেন, তার মধ্যে একজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি, 10 জন রক্ষা পেয়েছেন। এবং ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত কড়া ভাষায় এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। মানে শুধু মানে দেখুন, আপনারা সাম্প্রতিককালে যতবার আপনাদের ওই ইরান আমেরিকা যুদ্ধের কথা বলেছি আমরা, ভারত কীরকম একটা ভারসাম্য রেখে চলছে, একটা ব্যালেন্সড গেম খেলছে, এটা আপনাদের বারবার বলছিলাম। সরাসরি কোনো কিছু নিন্দাও করছে না, বা সরাসরি কোনো কিছুকে সমর্থনও করছে না, তার কারণ দুদিকেই তো ভারতের স্বার্থ রয়েছে। ইসরায়েলও ভারতের বন্ধু দেশ, ইরানও সেই অর্থে ভারতের বন্ধু দেশ, সব জায়গার থেকেই ভারতের তেল ঠেলের ব্যাপার রয়েছে। অন্যদিকে ওই হরমুজটা দিয়ে নিজেদের জাহাজগুলোকে নিয়ে আসার দরকার আছে, কারণ এটা নিয়ে এর মধ্যে কোনো ভুল নেই। কারণ দিনের শেষে সরকারের কাজ, সরকারের প্রায়োরিটি তার দেশের মানুষ, তাদের যাতে জ্বালানির সংকট না হয়, তারা যাতে ঠিকঠাক থাকেন, যাতে এখানে দাম মাত্রা ছাড়া না হয়ে যায়, সেই জন্যই ভারতকে সবসময় ব্যবস্থা করতে হচ্ছে। এক তো বিভিন্ন দেশ থেকে কীভাবে তেল নিয়ে আসবেন সেটা, আর পাশাপাশি হরমুজ দিয়ে কীভাবে নিজেদের জাহাজগুলোকে পার করে নিয়ে আসা যায় সবসময় টানা সেটা।
এবার এটা করতে গিয়ে ভারত সবসময় একটা ব্যালেন্সড ভূমিকা রেখেছিল, কিন্তু এইবার ভারতের বিদেশ মন্ত্রক তারা কিন্তু অত্যন্ত কড়া ভাষায় ইরানি যে আক্রমণ করছে এটা বলে তার নিন্দা করেছে, এবং তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই বিষয়টা যদি বাড়াবাড়ির জায়গায় যায় তাহলে কিন্তু ভবিষ্যতে খুব মুশকিল আর কি। মুশকিল তো বটেই, বুঝতেই পারছেন। সেই জন্যই তো এতগুলো কথা বলছি ঘুরে ফিরে। মোদ্দা কথা, আবার ট্রাম্প যুদ্ধ লাগিয়েছে, আবার আমাদের দেশে এই ভাবছিলাম একটুখানি তেলের দামটামগুলো কমতে পারে, এই যে গ্যাসের রেশনিং আছে সেটা বন্ধ হতে পারে, সেটা আরও চচ্চর করে বাড়বে। এটা এই মুহূর্তে সামলানোর খুব একটা সম্ভাবনা নেই, এটা বুঝে নিন। কারণ বাকি সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, বাকি সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের রাজ্যে কত বড় বদল হয়ে গেল, তৃণমূলটা কীভাবে বদলে গেল একটা ভোটের পর, এগুলো সব নিয়ে আলোচনা করতে পারেন। এগুলোর মধ্যে অনেক আমাদের মেটেরিয়াল রয়েছে, কিন্তু আসল সমস্যার জায়গা ওইটা। দিনের শেষে বাড়িতে গ্যাস না থাকলে রান্না করবেন কি করে সেটা একটু ভেবে নিন, তাহলে অগ্রগতির পথে আর যেতে হবে না, পেছন দিকে যেতে হবে। কারণ ওই কয়লা টয়লা গুল কোথায় কোথায় পাবেন, বা কাঠ জেলে লাস্টে রান্না করতে হয়, এটা পরিষ্কার বুঝে নেওয়া ভালো। এটাই হচ্ছে সত্যিকারের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়েই সব থেকে বেশি মাথা ঘামানো উচিত। এবার আপনারা যাই হোক, আমরা সচরাচর এই ব্যাপারটা একটু খরগোশ টাইপস আছি, জানেন তো। মানে আমরা যখন এরকম গন্ডগোল দেখি তখন নিজেরা ওই বালির মধ্যে মুখ গুজে দিয়ে বসে থাকতে চাই, যাতে আমাদের মনে হয়, বা মুখ একদম বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকি যে দেখতে পাচ্ছি না, সুতরাং বিপদ নেই, তাহলে আর কোনো ঝামেলাও নেই। তো এইটা করে আমরা দিব্য আছি, ভবিষ্যতে দিব্য থাকবো কিনা জানি না, কিন্তু আপাতত ওই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সেটাকে কেন্দ্র করে যা হওয়ার আর কি, সেই ভোগান্তিগুলোকে দুশ্চিন্তার বাইরে রাখি আর কি। ধরে নিচ্ছি কিছু হবে না, অল ইজ ওয়েল এরকম বলতে থাকুন, দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। গাড়িতে তেল আছে, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আছে, রান্নার গ্যাস আছে, সব আছে। না থাকলে হরি মোটর কাপের কী আছে। কিন্তু দেখুন, তারপরেও তো আপনি ওই যুদ্ধটাকে ছাড়তে পারবেন না, আবার যুদ্ধ। কেন? কারণ আমাদের এখানে কি যুদ্ধ কি কম পড়িয়াছে? আর যুদ্ধ কিন্তু মাস্তত পিস্তত কোনো একটা তুতো ভাই, এটা নিয়ে কোনো সংশয়ই দেখা দেবে না। একটু ঠান্ডা মাথায় ভাববেন, দেখবেন ওই ইতিহাসটা এইরকমই একটা গোলমেলে বস্তু, কোনোটার সাথে কোনোটার কীভাবে যোগ থাকে। সবই তো যুদ্ধ। আমাদের এখানেও কি যুদ্ধ চলছে না? আপনারা বলবেন একটা যুদ্ধ শেষ হলো, আমরা তো দেখছি আরও একটা নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ থামার বিষয় না আর কি। ফলে দু জায়গায় দুটো যুদ্ধ চলছে, আর ভেবে দেখুন তো দুটোর মধ্যে কোনো মিল পান কি না। আমি মিলগুলো পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সেগুলোকে খেয়াল করে দেখুন, তাহলেই হবে। এবার তার মধ্যেও যদি আপনারা আর নতুন নতুন ভুল পেয়ে যান, আলোচনা করুন না, সময় ভালো কাটবে। দেখুন, যত এইগুলো নিয়ে ভাববেন তত ওই ভবিষ্যতে কী ঝামেলা হতে পারে, বা ওই ডুমসডের মতো কিছু ঘটবে কিনা। হঠাৎ করে আমরা সবাই দুষ্টু লোক ভ্যানিশের মতো করে, দুষ্টু লোক ভালো লোক, হ্যাঁ এখন আবার এই দুষ্টু লোক ভালো লোক এই ব্যাপারগুলো তো খুব চলছে। এই দুষ্ট তৃণমূল, ভালো তৃণমূল, এরকম অনেক কিছু চলছে না। সুতরাং এগুলো নিয়ে মাথা ঘামান আর কি। ওই সব কী হবে না হবে গম্ভীর বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, দুর্বল হার্ট হলে চাপ পড়বে। তো যাই হোক, যুদ্ধ মিল একদম আছে তো বটে, 100 বার আছে, 200 বার আছে। দেখুন, ট্রাম্পের যুদ্ধ দপ্তর কী বলেছে? আমেরিকার ডিফেন্স, এয়ার ডিফেন্স, তাতে বড় বড় গর্ত আছে, মানে দুর্বলতা আছে। সেই জন্যেই তারা এত আক্রমণ বেশি করে আক্রমণের কথা বলছে। আমাদের এখানে তাকিয়ে দেখুন, এখানেও তো চোখের সামনে উদাহরণ রয়েছে। 2টো উদাহরণ দিচ্ছি শুধু, হ্যাঁ খুঁজলে আরও অনেক পাবেন, খুঁজুন। যেখানে একদম পুরো ট্রাম্প সিনড্রোম বা আমেরিকা সিনড্রোম হাজির হয়ে গেছে। কোথায়? তৃণমূলে। যাহা নাই মহাভারতে তাহা নাই এই ভারতে, এটা আমরা আগে শুনতাম। এখন যে গোলযোগ তৃণমূলে নেই, সেটা আর কোনো মূলে নেই, এটা এখন আমরা সবাই নিশ্চিত হয়ে থাকতে পারি। তো এক্ষেত্রেও তাই। 2টো উদাহরণ বললাম, দিয়ে দিচ্ছি 2টো উদাহরণ। একটা
ঋত তৃণমূল, আর দ্বিতীয়টা মমতা তৃণমূল। মানে দুর্বলতার কথাই যখন হচ্ছে তখন এই দুই তৃণমূলের মধ্যে কার রক্ষণে বেশি ফাঁক ফোকর সেটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক দেখা দিতে পারে। প্রশ্ন উঠতেই পারে যে এই যে দল প্রতীক তহবিল নিয়ে লড়াইটা চলছে, আরে যুদ্ধ তো যুদ্ধ ব্যাপার হয়ে গেছে। এর ফাঁকে আমরা রক্ষণের গণ্ডগোলটা কোথায় দেখতে পাচ্ছি? সবাই তো রেড়ে করে আক্রমণ করে যাচ্ছে, আক্রমণ তো করছে, কিন্তু তাতে নিজেদের দুর্বলতায় কি খুব একটা ঢাকনা দেওয়া যাচ্ছে, চাদর চাপা দেওয়া যাচ্ছে? খেয়াল করে দেখুন তো, গত 15 বছরের শাসনে দুর্নীতির কালিটা সব থেকে বেশি রেগেছিল তৃণমূলের গায়ে। পরিস্থিতি এত খারাপ হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক ভাবমূর্তিটাও লুকিয়ে ফেলতে হয়েছিল তৃণমূলকে। এবার দেখুন, এই যে ঋতব্রত তৃণমূল, মানে তার সঙ্গে এখন যারা আছেন, কে নেই এখন তৃণমূলে সেটা বড় প্রশ্ন, কিন্তু তৎসত্ত্বেও যারা ওই তৃণমূল থেকে, মমতা তৃণমূল থেকে বেরিয়ে এসে ঋতব্রতর সঙ্গে যোগ দিয়েছেন, কেন যোগ দিয়েছেন? ওই তৃণমূলটা দুর্নীতিগ্রস্ত, ওই তৃণমূলে কোনো রকম গণতন্ত্র ছিল না, কারোর কিছু বলার ছিল না, ওই তৃণমূলে যারা আছেন অত্যন্ত খারাপ, মানুষের এত ক্ষতি করেছে জানতামই না, এত দুর্নীতি করেছে জানতামই না, এই সমস্ত বলেই তো আলাদা হয়ে গেছেন। হ্যাঁ, এটা ঘটনা যে তারা ওই ভোটের ফলটা বেরোনোর পর আলাদা হয়েছেন, তারপর তাদের বোধোদয় হয়েছে। তা যাই হোক, দেরি করে হয়েছে তো, কিন্তু ঘটনা হচ্ছে তারপর কি দেখলাম? এরা নিজেদের শক্তিশালী তৃণমূল করার চেষ্টা করেছেন, দলে ভারী হয়েছেন, খুব ভালো। সত্যি কি শক্তিশালী হয়েছেন? নাকি যাদের তারা নিজেদের দলে আদর করে এনে বসিয়ে দিয়েছেন তারাই তো যাবতীয় গণ্ডগোলের উৎস বলে মনে হবে আপনাদের? খেয়াল করে দেখুন, রথী মহারথীর ছড়াছড়ি চারপাশে, কে নেই? অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, সবাই ওখানে আলো করে বসে আছেন। এবার বলবেন এদের কারোরই তো এগেনস্টে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ যেগুলো হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। এবার যদি উদ্দেশ্য প্রণোদিত অভিযোগই হয়ে থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে সেই উদ্দেশ্য প্রণোদিত মানে একদম বেবাক বাজে অভিযোগ সেগুলো কারা তুলেছিলেন? বেশিরভাগ অভিযোগই তো বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল। এবার খেয়াল করে রাখুন কত বড় ধর্ম সংকট। তারা এখন দায়িত্ববান এবং অত্যন্ত বন্ধু মনোভাবাপন্ন বিরোধী বিজেপির ক্ষেত্রে আর কি, বিজেপির দিক থেকে শাসক এখন বিজেপি, কিন্তু তারা অত্যন্ত দায়িত্বপরায়ণ এবং নরম সরম বাধ্য বন্ধু বিরোধী, এরকম একটা। এবার তাতেই যদি তারা এরকম একটা পরিস্থিতিতে একটা দায়িত্বজ্ঞান থাকবে তো, এই যে বলে দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল, এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে নাকি? অভিযোগ উঠেছে। তা বলছেন কার কথা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিযোগ উঠলেই সেগুলোকে অভিযুক্ত বলা যাবে নাকি? খেয়াল করে দেখুন। এবারে এদের ফলে বন্ধুত্বটা কতটা দায়িত্বপূর্ণ সেটা নিয়ে তো আবার সংশয় দেখা দিতে পারে। ভাবুন তো, মানে শুধু দুজনের কথা বলছি। অনুব্রত মণ্ডল, কি অভিযোগ তার বিরুদ্ধে? গরু পাচার মামলায় অভিযুক্ত, তিহার জেলে দীর্ঘদিন কাটিয়ে এসছেন। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে জড়িত, এই অভিযোগ উঠেছিল, তার জন্য প্রেসিডেন্সি জেলে দিন কাটিয়ে এসছেন। মানে শুধু দুজন, স্যাম্পল টেস্ট করার মতো দুজনের কথা বললেই আপনারা নড়ে চড়ে বসবেন আর কি। অনুব্রত মণ্ডল, তিনি এখন কি, মা কি ছিলেন কি হইলেনের মতো, তিনি ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব, এখন ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সংগঠনের দায়িত্বে। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ঋতব্রত তৃণমূলের এখন রাজ্য কমিটির একদম স্থায়ী সদস্য হয়ে গেছে। অর্থাৎ যুক্তি, ধরন, সব কিছু মমতা তৃণমূলে, কিন্তু বক্তব্যর দিক থেকে, ভাবভঙ্গির দিক থেকে বন্ধুত্বপূর্ণ বিরোধী। অনেকটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় বা ওইখানে কুণাল ঘোষদের অভিযোগ যদি আপনারা একটু মানে কোথাও গিয়ে মান্যতা দেন, এই বাজারে
কতটাকে মান্যতা দিচ্ছেন জানি না, কিন্তু যদি দেন তাহলে ধরতে হবে এরা বিজেপির কথায় উঠছেন বসছেন, ওই পুতুলের মতো সুতো বাঁধা আছে, টুংটুং করে নাচছেন। ওই পুতুল খেলায় দেখবেন দেখা যায় না কে নাচাচ্ছেন, কিন্তু আছেন আর কি। অথচ বলছেন যেটা তাদের কথার উল্টো কথা। এবার এটা আপনারা ভাবতে পারেন যে ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কিছুই দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, নাম, প্রতীক, তহবিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাগুলো বলতেন বা যে যুক্তিগুলো দিতেন সেই যুক্তিগুলো ওনারা দখল করে নেবেন, এতে আর আশ্চর্য কী আছে? আসলে ঘটনা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সম্ভবত ভুলে গেছেন বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে প্রায় 14 বছর আগে। শুটিয়ার ওই যে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস, তিনি খুন হয়েছিলেন আপনারা জানেন। এলাকায় বেড়ে চলা ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। যে ধর্ষণ, যে নারী নির্যাতনের বিরুদ্ধে একদম খড়গহস্ত বর্তমান বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ এই ঘটনার পুনর্নির্মাণের সময় ওই প্রভাস মণ্ডল সে পুলিশের রিভলভার কেড়ে নিয়ে গুলি চালানো হয়, পাল্টা গুলি চালায় পুলিশ, এবং তাতেই সে মারা গেছে। এটাই তো বিষয়। যদিও তারপরে যার সঙ্গে কথা বলবেন তাদের সবারই মনে হয়েছে যে এরমটাই হওয়ার কথা ছিল, অর্থাৎ এটা সবাই এটা মনে করতে বা বিশ্বাস করতে চাইছেন যে আসলে একটা সঠিক শাস্তি দেওয়া হলো এই রকম নৃশংস লোকগুলোর, যারা একটা বাচ্চার সঙ্গে এরকম চরম অন্যায় করতে পারে, চরম অত্যাচার করতে পারে, এভাবে খুন করতে পারে, তাদের এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর কি। এটাই হওয়া উচিত, আরও ভালোভাবে হওয়া উচিত। নেহাত মৃত্যুর পর আর কিছু হয় না আর কি। এবার সেটা নিয়ে আর বিরোধীরা কে কী বলছেন, বিতর্ক তুলছেন, সেটার মধ্যে অন্তত এই তৃণমূল তো পড়ে না, অর্থাৎ তৃণমূল পড়ে না, ওখানটায় তারা যথেষ্ট দায়িত্বজ্ঞান সম্পন্ন আচরণ করছে। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় তারা সবাই গেছিলেনও ওখানে ওই বারুইপুরে। তো যাই হোক, সেটা আলাদা কথা। মোদ্দা কথা হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে এই ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে কতটা শক্তপোক্ত অবস্থান নিচ্ছে এটা তো সবাই জানেন, এবং নিচ্ছে বলেই তো বরুণের পরিবার এত বছর পরেও দাবি করছে যে মূল ষড়যন্ত্রকারীর নাম জ্যোতিপ্রিয় মল্লিক, তার শাস্তি চাই। তাদের অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের মানে কারসাজি বলুন, নির্দেশ বলুন, যাই বলুন, তারা বলছেন তাতেই নাকি 2012 সালে গোবরডাঙ্গা স্টেশনে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল। এবার সেই ফাইল যদি খোলে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হবে কিনা আমরা তো জানি না, কিন্তু এটা তো ঠিক যে বরুণ বিশ্বাসের পরিবারের দাবিকে মান্যতা দিয়ে ফের ওই মামলার ফাইল খোলার কথা যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তখন মানতে হবে একটা স্পর্শকাতর মামলা, তাকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার, এবং সেই মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা আজও জড়িয়ে রয়েছে। এরকম একজন লোককে সঙ্গে পাওয়াটা ঋতব্রত তৃণমূলের কাছে কতটা কাঙ্ক্ষিত, কতটা গর্বের, সেটা তো বলা মুশকিল। এবার সেই দুর্বলতা, এইবার এগুলোই হচ্ছে দুর্বলতা আছে বলেই, এই দুর্বলতা জায়গাগুলো আছে বলেই তারা কি বেশি বেশি করে খড়গহস্ত হচ্ছেন, পাল্টা আক্রমণে যাচ্ছেন আরও বেশি করে। সব থেকে বেশি তাদের চিৎকার চেঁচামেচি, তাদের দৌড়ঝাঁপ কোন দিকে? ওই তৃণমূলের থেকে, মানে মমতা তৃণমূলের থেকে তহবিলটা নিয়ে নিতে হবে, তাদের নাম নিয়ে নিতে হবে, তাদের প্রতীক নিয়ে নিতে হবে। আমরাই আসল তৃণমূল, ওরা নকল। এই যে চরম আক্রমণ, এই যে চরম রেড়ে করে ছুটে যাওয়া এই আদালত থেকে ওই আদালতে, এগুলো কি সবই নিজেদের গোড়ার রক্ষণের গর্তগুলোকে ঢাকা দেওয়ার জন্য, দুর্বলতাটাকে কোথাও গিয়ে ধামাচাপা দেওয়ার জন্য? দেখুন, স্পর্শে অস্বস্তি হয়, এটা তো ঘটনা। স্পর্শে অস্বস্তি হয় বলেই তো পানিহাটির নির্মল ঘোষকে
তিনি চলে এলেন, বাড়ি বয়ে চলে এলেন, মানে বৈঠক বয়ে চলে এলেন, তারপরেও তাকে নিতে পারেনি ঋতব্রত তৃণমূল। মনে আছে গত শনিবার সংগঠন বিস্তারে বৈঠক করেছিল এই মানে ঋতব্রতপন্থী তৃণমূলের লোকজন, এবং সেই বৈঠকে হাজির হয়ে গেছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, যার নামটা বললেই আমার মনে পড়ে যায় সেই দিনটার কথা। সেদিনও ঠিক এইরকম সময়, না বললেই নয় করতে করতে, সেদিন আমরা লাইভে দেখাচ্ছিলাম তিলোত্তমার দেহ কিভাবে তার বাড়ির সামনে পড়ে রয়েছে, কিভাবে তাকে দ্রুত সেখান থেকে নিয়ে চলে যাওয়া হলো, কারণ তার বাবা মা তখন থানায় আটকে রয়েছে। নির্মল ঘোষের বিরুদ্ধেই তো তারপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা, বলেছিলেন তিলোত্তমার দেহ ছিনতাই করে দ্রুত দাহ করে দেওয়া হয়েছে। এবার ভাবুন, তিলোত্তমার মা তো এই মুহূর্তে বিজেপির বিধায়িকা। জায়গাগুলো স্পর্শকাতর হয়ে যাচ্ছে না তো? ওই জন্যই বললাম, নিজেদের দুর্বলতা সেটাকে ঢাকা দিতেই কি এত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করছেন প্রতি কথায়, প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আক্রমণ করছেন। যে প্রতীক সামনে রেখে তারা জিতেছেন, যে দলে যে ইমেজে তারা জিতেছেন, সেইটাকেই তারা হাইজ্যাক করার চেষ্টা করছেন। এবার এই প্রশ্নগুলো ওঠায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে পানিহাটির নির্মল ঘোষকে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে কোনো কথা হয়নি, তাকে তারা নেবেনও না। তারা জেলা সংগঠনের দায়িত্ব দিয়েছেন মেদিনীপুরের নির্মল ঘোষকে। যদিও পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ দাবি করেছিলেন সব কিছুর একটা সময় আছে, মানে এখনও সময় আসেনি বলে তাকে নেওয়া হচ্ছে না, সময় এলে তিনিও সুসুর করে ঠিক ঢুকে পড়বেন আর কি। মানে রক্ষণে অনেক বললাম গর্ত আছে, কোনো একটা গর্ত গোলে তিনি ঢুকে পড়বেন, এরকম একটা ইঙ্গিতই পানিহাটি নির্মল ঘোষ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর ঋতব্রতরা আপাতত নাম বিভ্রাটের যুক্তিটা খাড়া করার চেষ্টা করেছিলেন। দেখুন, এদের সবারই যুক্তি একদম নির্মল যুক্তি, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। বরুণ বিশ্বাসের খুনে মূল ষড়যন্ত্রকারী জ্যোতিপ্রিয় মল্লিককে নেওয়াটা সময়োচিত সিদ্ধান্ত বলে মনে হলো, অথচ পানিহাটির প্রাক্তন বিধায়কের ক্ষেত্রে সময়টা ফ্যাক্টর হলো কেন? ওই বললাম যেটা, মূল অভিযোগকারী তিলোত্তমার মা এখন বিধায়িকা বলে সেম সাইড হয়ে যেতে পারে এই ভেবে। নির্মল ঘোষকে সঙ্গে নিলে সরাসরি শাসককে চ্যালেঞ্জ করে দেওয়া হবে, এবং তাতে তাদের যে একটা দায়িত্বশীল বিরোধী হওয়ার কথা বা বন্ধুত্বপূর্ণ বিরোধী হওয়ার কথা, সেই জায়গাটায় ধাক্কা লেগে যাবে। এটা বুঝেই কি অতিরিক্ত সাবধান হয়ে গেছেন ঋতব্রতপন্থীরা? এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। অবাক হয়ে গেলাম, কি অপূর্ব কম্বিনেশন, তাকিয়া তৃণমূলের, বালিশ তৃণমূলের, চাটন তৃণমূলের, কি অপূর্ব। যে অভয়ার সময় যে ডাক্তারবাবু ছিলেন বিপ্লবী, তিনিও যে মিটিংয়ে বসে, আবার যার বিরুদ্ধে নাকি তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তিনিও একই মিটিংয়ে বসে। এক অপূর্ব বালিশ তৃণমূল। আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। আর এটা তারপরে শুনলাম উনি বলছেন যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার, এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ মেদিনীপুরের, উনি আমাদের সাথে আছে, বাট পানিহাটি নির্মল ঘোষ একই নাম, তো কনফিউশনটা হয়ে যাচ্ছে। ওনাকে আমরা মিটিংয়ে আহ্বানও করিনি, কাজে ওনার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না বা আগামী দিন আমরা নেবও না। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে তারা একজন নির্মল ঘোষকে এক্সপেক্ট করেছিলেন, কিন্তু তাদের অ্যাকাউন্টে দুজন নির্মল ঘোষ জমা পড়ে গেছে। এবার এটার জন্য যদি কাউকে অ্যাকাউন্টেবল করতে হয়, তাহলে কাকে করবেন? এটাকে
আপনারা টেকনিক্যাল এরর বলাটাই আমার ধারণা ওই ঋতব্রত পন্থীদের জন্য সব থেকে নিরাপদ অবস্থান। টেকনিক্যালি গন্ডগোল হয়ে গেছে, নাম বিভ্রাট, ওই জন্য একজনের জায়গায় দুজনের বৈঠকে চলে এসছে। মানে বিষয়টা প্রযুক্তিগত ত্রুটির ওপর ছাড়াটাই ভালো। ঠিক যেরকম দেখছিলাম একজন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছেড়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদের মতো বহু জেলার থেকে খবর হচ্ছে কি জানেন, বহু ব্যাংক অ্যাকাউন্টে নাকি ভুতুরে টাকা জমা হয়েছে। এবার দেখুন, এতদিন আমরা শুনতাম ওই তৃণমূলের বিভিন্ন নেতা, সে পঞ্চায়েত স্তরেই হোক বা ওপরের স্তরেই হোক, তাদের বাড়িতে সব ওই জমি টমিতেও টাকা পোতা আছে। কিন্তু এইভাবে অ্যাকাউন্টে টাকা পুঁতে যাওয়া মানে চলে আসা, এটা তো তৃণমূল সিনড্রোম হয়ে গেল। কিন্তু নেহাত গোটা বিষয়টার মধ্যে ব্যাংকের ব্যাপার রয়েছে, ওই রকম বলে কয়ে তো কেউ এত টাকা পয়সা ব্যাংকে কেউ দিয়ে ঠিয়ে দেন না, বা কারোর অতিরিক্ত টাকা হয়েছে কিনা বলাটা মুশকিল। কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে কোটি কোটি টাকা জমা পড়েছে, যাদের কোনো দিন মানে কোটি টাকা ভুলে যান, লাখ টাকাও হয়তো সবসময় দেখেননি, আচমকা তাদের অ্যাকাউন্টে 759 কোটি টাকা জমা পড়েছে বলে দেখাচ্ছে। মানে ভাবুন, টাকা না থাকা একরকম সমস্যা, রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া সেটা আরও বড় সমস্যা। এটা বুঝেই সবাই যথারীতি ব্যাংকে যান এবং গিয়ে জানতে পারেন যে ব্যালেন্স দেখাচ্ছে বটে কোটি কোটি টাকা, কিন্তু আসলে নাকি ও টাকা তাদের টাকা নয়। টেকনিক্যাল এরর মানে প্রযুক্তিগত ত্রুটিতেই নাকি কোটি কোটি টাকার ভুল বোঝাবুঝি হয়েছে বলে ব্যাংকের তরফে দাবি করা হয়েছে। মানে কোটি কোটি টাকার লটারি প্রাপ্তি হতে হতেও হাত ফসকে গেছে, এইভাবে ব্যাপারটা দেখতে পারেন। আর যদি লটারি পেতেন, মানে কারোর যদি মনে হতো যে ওই কোটি কোটি টাকার লটারি তার সত্যিই লেগে গেছে, তাহলে তার কিন্তু কপালে দুঃখ ছিল। কেউ যদি তুলে খরচ করে দিতেন, তাহলে কিন্তু ওই যা খরচ করেছেন সুদে আসলে সব ফেরত দিতে হতো, সে আরও কঠিন সমস্যা। ঘটনাচক্রে এই লটারি কথা বললাম না, এই কোটি টাকার লটারি মামলাতেই তো গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষের ছেলে, ওই যে নির্মল ঘোষ বলছিলাম, এটাতে কোনো রকম নাম বিভ্রাট নেই, একদম পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। বিধানসভা ভোটে তাকেই তো পানিহাটিতে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তৃণমূল প্রার্থী তীর্থঙ্করের বিরুদ্ধে অভিযোগ কি জানেন? একজন গরিব মানুষ লটারিতে প্রথম পুরস্কার জিতেছিল 1 কোটি টাকা, তাকে ভয় দেখিয়ে তার ফার্স্ট প্রাইজের টিকিট নাকি হাতিয়ে নিয়েছে, তারপর সেই টিকিট ভাঙিয়ে টাকাটা আত্মসাৎ করে নিয়েছে। এর সঙ্গে ভোট পরবর্তী হিংসায় নেতৃত্ব দেওয়ার মতো অভিযোগও তো রয়েছে। কিন্তু এই লটারি চুরির অভিযোগটা মোক্ষম এবং এই অভিযোগেই তীর্থঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতারা এখন বলছেন যে ছেলের মতোই নাকি বাবার হাল হবে, মানে নির্মল ঘোষও নাকি খুব শিগগিরই গ্রেফতার হবে। মানে নির্মল ঘোষ বা তার ছেলে কেউই তার মানে ভালো তৃণমূল হতে পারেননি, অন্তত বিজেপি নেতারা সেটা বুঝিয়ে দিচ্ছেন। আর এখানটাতেই সম্ভবত, আর যাই করুন, ঋতব্রতদের আপনাদের দূরদৃষ্টি সম্পন্ন বলতেই হবে। মানে একদম ওই বলে না, জাস্ট নাকের ডগা দিয়ে চলে যাওয়া, ঠিক সেরকম ভুলটা হতে হতেও তারা হতে দেননি, দায়িত্বশীল থেকে গেছে। ডিয়ার লটারি ফার্স্ট প্রাইজ পাই, তো আমার মালিক জানতে পারে সুশান্ত সরকার, ওই তুই এত টাকা নিয়ে কী করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে যাই, নির্মল ঘোষ আমাকে মারধর করে, আমাকে বন্দুক ঠেকায়, বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টিকিট কেড়ে নেয়। ওনার ছেলে আমাকে গলা টিপে ধরে। না, 1 কোটি টাকা কেউ লটারি পাবে আর ও ছিনতাই করে নেবে নিজের নামে, সেই 1 কোটি টাকার লটারি নিয়ে নেবে, তো সে গ্রেপ্তার হবে তো কী হবে? পুলিশ তাকে আদর করে কি বিরিয়ানি খাওয়াবে নাকি? পানিহাটি মুক্তি পেয়েছে, এই নির্মল ঘোষের ছেলে কুচির থেকে পানিহাটি মুক্তি পেয়েছে। সন্ত্রাস আর ভয় ভীতির পরিবেশ তৈরি করেছিল, সেটা থেকে মুক্তি পেয়েছে মানুষ আনন্দে উচ্ছ্বাস করছে। এটা আরো আগেই হওয়া দরকার ছিল। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী।
একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে, কান টানলে মাথা তো আসবেই। এবার আসি কালীঘাট পন্থীদের রক্ষণের বিষয়। এক সংগঠন, দুই প্রতীক, তিন তহবিল, তিনটেই তো তাদের হাত থেকে কেড়ে নিতে চান ঋতব্রত পন্থীরা, এবং সেখানেই তো তাদের গণ্ডগোলটা। একটা সই বিতর্ক, একটা ভুল, আর সেটাকে কেন্দ্র করেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগান একদম তছনছ হয়ে যেতে বসেছে। এবং যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সব থেকে বড় পুঁজিও হয়তো তার হাতছাড়া হয়ে যেতে পারে। আজ কলকাতা ময়দানে গান্ধী মূর্তির কাছে এই সমাবেশের জন্য, 21শে জুলাই সমাবেশ, তার জন্য জায়গা দেখতে গেছিলেন ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এটা তো আপনারা জানেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশি অনুমতি মেলেনি ওখানে করার জন্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত করতেন গত কয়েক বছর ধরে, প্রথম থেকে সেখানটায় করতে পারছেন না। তাই তারা ওই গান্ধী মূর্তির কাছে 21শে জুলাই সমাবেশ করতে চলেছেন, এটা মোটামুটি আজকের পর পরিষ্কার। এবং সেক্ষেত্রে তাদের অনুমতি পেতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন। একমাত্র 2011-র 21শে জুলাই বাদ দিয়ে যেখানে বরাবর তার সভা হয়েছে, সেই ভিক্টোরিয়া হাউস ওটা তো ভুলে যান, গান্ধী মূর্তির সামনেটা সেটাও ঋতব্রতদের দখলে চলে গেল। তাই তিনি যাবেন কোথায়? হার্ট অফ দ্য সিটি, ওই ধর্মতলা বা কলকাতা ময়দান চত্বরে যদি তিনি জায়গা না পান, তাহলে যেখানেই যান স্থান মাহাত্ম্য বলে কিছু থাকবে? কারণ 93-এর 21শে জুলাই ওই ধর্মতলাতেই তো বাম সরকারের পুলিশ গুলি চালিয়েছিল বলে তার অভিযোগ ছিল। সেই জায়গার থেকে যত দূরে যাবেন 21শে জুলাইয়ের ওপর ওই কালীঘাট তৃণমূলের অধিকার ততই আলগা হয়ে যাবে না তো? নাই কি অন্যায় তারা বলতে পারবে। আমরা 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে আমরা প্রথমে যখন চেয়েছিলাম যে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা শহীদ সমাবেশ করব, কিন্তু সেটা যখন দিল না, অল্টারনেটিভ আমরা শহীদ পালন করব, গান্ধীজির মতো বড় শহীদ কেউ হতে পারে না, সেহেতু গান্ধীজির পাদদেশে আমরা শহীদ সভা করব বলেই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রশাসন আমাদের কনসেন্ট দিয়েছেন। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না? আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কী সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন। তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে কি ডাকবেন? আমরা বারবার বলেছি উনি আমাদের প্রধান চাই, আমরা উনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন, ওনাকে আমরা আহ্বান জানাবো আসার জন্য। 21শে জুলাই এমনিই ফ্লপ হবে, লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না, অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন। আপনারা যদি সুকান্ত মজুমদারের কথা শোনেন তাহলে আপনাদের মনে হবে উনি ওই গ্যালারিতে বসে আছেন এবং খেলাটা দেখছেন, দুই তৃণমূল লড়ে মরছে এবং দুজনেরই রক্ষণের অবস্থা খুব খারাপ। তাই জন্য ওকে যতটা পারছে আক্রমণ করে রক্ষণটাকে, মানে 2 গোল খেলে 3 গোল দেওয়ার মতো ব্যাপার আর কি, যদি দিতে পারে আর কি, সেই চেষ্টা করছে। গোল তো খাবেই এটা জানে, সুতরাং যতটা গোল দেওয়া যায় আর কি সেই দিকে ঝাঁপানোর চেষ্টা করছে। কিন্তু মুশকিল হচ্ছে এই খেলার চান বা না চান পুরোটাই কি বিজেপি ওই গ্যালারিতে বসে মজা নিতে পারছে? কারণ এই যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যার জন্য নিজেদের মধ্যে লড়ে মরতে হচ্ছে, তাদের সঙ্গটাই তো কোথাও না কোথাও গিয়ে বিজেপির জন্য একটা ওই রক্ষণে ফুটোর বা দুর্বলতার জায়গা তৈরি করে দিয়েছে। এটা তো বিজেপির সমস্ত নেতাদের কথায় পরিষ্কার। এই যে ঋতব্রত বা তার সঙ্গে থাকা এই সমস্ত বিধায়ক বা ধরুন যারা ইতিমধ্যেই, এরা তো তাও আর কি ঠিক আছে বিরোধী হিসেবে আছেন, একটা অদ্ভুত অবস্থানে রয়েছেন আর কি, এখনও মানে চূড়ান্ত নাম ঠিক হয়নি, এখনও প্রতীক ঠিক হয়নি, সেগুলো নয় আলাদা কথা, বলছেন তারাই সব। কিন্তু যারা ইতিমধ্যেই নির্দিষ্ট করে নিজেদের অবস্থানটা পরিষ্কার করে দিতে পেরেছেন, মানে যে 20 জন সাংসদ যারা এনসিপিআইতে গেছেন এবং গিয়ে এনডিএতে যোগ দিয়েছেন, বা যে 3 জন রাজ্যসভার সদস্য যারা ইতিমধ্যেই পদত্যাগ করে তৃণমূলের
সাংসদ পদে পদত্যাগ করে এবার বিজেপির হয়ে রাজ্যসভার সাংসদ পদের জন্য প্রার্থী হয়েছেন। এদের সব কজনের সম্পর্কে তো প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীর কাছে তো জানতে চেয়েছেন যে এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এদের মধ্যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে। কারণ কুণাল ঘোষ জানেন কখনো দিল্লিতে কখনো বিধানসভায় এগুলো এই যে যা যা সাক্ষাৎ হয়েছে সেগুলোর সময় হয়তো মাথার মধ্যে অন্য কোনো হিসেব ছিল, হয়তো সংসদে নিজেদের নির্দিষ্ট সাংসদ সমর্থন বাড়িয়ে নেওয়ার দরকার ছিল, হয়তো সেগুলো বৃহত্তর স্বার্থে কোনো বিল পাস করানোর জন্য এটা প্রয়োজন ছিল। বৃহত্তর স্বার্থে সবসময় ক্ষুদ্রতর স্বার্থকে সেটা পরিত্যাগ করা হয়, এটা তো মানে রাজনীতিকদের থেকে ভালো কেউ আমাদের বোঝান না। সুতরাং এগুলো আমরা বুঝে গেছি। এটা জেনে বুঝেই সায়নী ঘোষ থেকে শুরু করে ইউসুফ পাঠান থেকে শুরু করে মানে যার অনুগামীরা ওয়াকফ আইনের প্রতিবাদের নাম করে হিংসাত্মক আন্দোলন করেছিলেন, অভিযোগ যে হিংসাত্মক আন্দোলনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হয়েছিলেন বলে অভিযোগ। এই যে সব বিভিন্ন লোকের বিভিন্ন রকম অভিযোগগুলো এগুলো যে আসলে তাদের দুর্বলতার জায়গা এটা জানেন বলেই কুণাল ঘোষ এই প্রশ্নগুলো তুলছেন। কিন্তু তৎসত্ত্বেও তার বদলে এটা যদি দুর্বলতা হয়, একইভাবে বিজেপি কি অনেক বেশি আগ্রাসী বা অনেক বেশি ক্ষুরোধর আক্রমণ শানাচ্ছে না? সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং কিছু ক্ষেত্রে তারা বলবেন দেশের স্বার্থে। বিজেপি এর আগে বলেছিল তৃণমূল থেকে নেবেন, আবার যারা আজকে গিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তারা নিশ্চয়ই তখন যেতেন না। অ্যাকচুয়ালি যে কোনো কারণে হোক দেখতেই পাচ্ছেন একসঙ্গে কীভাবে কত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট হয়। রাজ্যসভার যারা তারা বলছেন আমরা বিরাট বিপ্লবী, আমরা ইস্তফা দিয়ে দিলাম। আবার লোকসভার লোকেরা বলছেন আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফা দেবো না। আবার বিধানসভায় বলছে আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফার কথা ভুলেও ভাবছি না। এই সময় যে নেতারা নিজেদের অঙ্কে শিবির বদল করছেন, দল বদল করছেন, চেয়ারের মোহে দৌড়চ্ছেন, এটা কষ্ট পাচ্ছেন কর্মীরা এগুলো একদম পছন্দ করেন না। সাধারণ মানুষ এই রাজনীতিটা ঘৃণা করছে। সুতরাং বুঝতে পারছেন চারপাশটা দেখে বিশ্ব থেকে রাজ্য সর্বত্রই এইটাই এই মুহূর্তে শিক্ষা হওয়া উচিত। নিজেদের দুর্বলতাটা সামলে তারপর বাকি সব কিছু করা, নইলে আবার সামনে আরও বেশি আক্রমণমুখী হতে হয় যদি নিজেদের রক্ষণে দুর্বলতা থেকে যায়। সুরুচি সংঘ মনে হচ্ছে, সুরুচি সংঘের নাম জানেন তো? আরে বিশ্বাস ব্রাদার্সের কল্যাণে যাদের নামটা ওই বিখ্যাত পুজো যাদের চোখের সামনে বারবার ওই বিশ্বাস ব্রাদার্স স্পন্সর্ড ব্যাপারটা ভেসে উঠতো আর কি। তো তাদের সেই সুরুচি সংঘের ওই বললাম তাদের হয়তো মনে হয়েছে যে এই রক্ষণের এরকম দুর্বলতা থাকলে তাদের একটা ফুটবল টিমও আছে জানেন তো। সে ফুটবল টিমটা বাকি দুটো ফুটবল টিম রাজনৈতিক নেতাদের, একটা ওই ডায়মন্ড হারবার মানে যুবরাজের ফুটবল টিম, আর আরেকটা ছিল আপনার ওই সুজিত বোসের ফুটবল টিম। এই দুটো ফুটবল টিম শ্রীভূমি আর ডায়মন্ড হারবার এই দুটো এবার তো লিগ থেকে বাতিল হয়ে গেছে, কিন্তু সুরুচি সংঘ তারা কিন্তু ভেসে আছে এবং বেশ এবার আক্রমণাত্মক ফুটবল খেলবে আশা করা যায়। কারণ তারা রক্ষণের ফাঁক ফোকরের জায়গাটা তারা ওই পরে কি করবে না করবে পরের কথা, কিন্তু আপাতত রক্ষণের ফাঁক ফোকরগুলো তারা ঠিক করেছে এবার সারাই করবে। সেই জন্যই সরাসরি সুরুচি সংঘের বিশ্বাস ব্রাদার্সে অরুচি এসে গেছে। পুজো কমিটির থেকে, ক্লাব থেকে, সব জায়গার থেকে সৌরভ বিশ্বাসকে তারা বেবাক বাদ দিয়ে দিয়েছেন। বদলে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে ক্লাবের নতুন সম্পাদক করা হয়েছে। তার উপর থেকে এখন থেকে সুরুচির যাবতীয় দায় এবং দায়িত্ব সৌরভ সেটা বুঝিয়ে দিয়েছেন। সুরুচি সংঘ যেরকম বুঝে গেছে আর কি, ফুটবল খেলে তো, সুতরাং তারা বুঝে গেছে যে রক্ষণে যদি গোলমাল থাকে তাহলে 3 গোল দিলে আবার 4 গোল খেয়েও যেতে পারে, উল্টো দিকটাও তো সত্যি। সুতরাং তারা নিজেদের রক্ষণ সামলেছে বিশ্বাসদের সরিয়ে দিয়ে। এই একইভাবে নিজের রক্ষণ তো শক্তপোক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন
রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও তো বুঝতে পেরেছেন যে চারপাশে যেরকম ডিম থেরাপি হচ্ছে, যদি নিজেদের গণ্ডগোলগুলো সামলানো না যায় সেই ডিম বুমেরাং হতে বেশি সময় লাগবে না। তার হাতে গরম প্রমাণও তিনি পেয়েছেন। কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট ঘরের রং পরিবর্তন করে সম্প্রতি গেরুয়া করে দেওয়া হয়েছে এবং সেই ঘরে ভারত মাতার ছবি রাখা হয়েছে। এটা পর্যন্ত হয়তো ঠিক ছিল, আরও বেশ কিছু ঘরটর নাকি দখল টখল হয়েছে। এই প্রবণতাকে দখলের কোথাও গিয়ে একটা মানসিকতা বলে সমালোচনা শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে বিভিন্ন নাট্যকর্মী তারা শ্রমিক ভট্টাচার্যকে চিঠি পর্যন্ত লিখেছে এবং সেই প্রসঙ্গে বিজেপি কর্মীদেরই সতর্ক করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এটা হবে না। শিল্প সংস্কৃতি জগতে কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। তারা একটু অতি বিজেপি হয়ে পড়েছে, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। যারা যেটা করছেন সেটা করবেন, যে যেটা পারেন না সে সেটা করবেন না। কোনো জায়গায় সরকার পরিচালনা করতে গিয়ে ফেভারিজম হয়েছে, অতীতের সরকার করেছে, কিছু প্রতিহিংসা পরায়ণতা কাজ করেছে, এগুলো হয়েছে, কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছেন। তো সেই কাজ যদি আমাদের দল শুরু করে তাহলে ডিম আমাদের মাথায় পড়বে। আর এই মুহূর্তে প্রত্যেকের, আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গেছে, তো ডিম খেতে আমিও রাজি নই, সুতরাং এই কাজ করতে দেবো না। দেখুন, অত্যন্ত দায়িত্বশীল একটা মানসিকতার পরিচয় দিচ্ছেন। রক্ষণ সামলানোর জন্য একটা মানে একদম রক্ষণের ফুটবলাররা যেরকম খেলেন আর কি, ঠান্ডা মাথায় প্রতিপক্ষের আক্রমণগুলো ভোঁতা করা বা নিজেদের ভুল ত্রুটিগুলো পেছন থেকে বলে শুধরে দেওয়া, সেই কাজটাই শ্রমিক ভট্টাচার্য হয়তো করতে চাইছেন। আর সেজন্যই কি নিশ্চিন্ত মনে আক্রমণে যাওয়ার কথা ভাবছে বিজেপি। দেখুন, সরকার যে বিলটা আনার কথা বলছেন, ওই দুটো জায়গা, বিল হচ্ছে খুব বড় একটা জিনিস, আমরা যেটা বুঝেছি। বিলের জন্য মানে বিলের তুমি বিল দিয়ে যাচ্ছে না, এই বিলের জন্যই ট্যাক্স স্বীকার করা যায়, বিলের জন্যই শক্তি বৃদ্ধি করা যায়। এই যে ধরুন গুন্ডামি তোলাবাজির দিনগুলো শেষ করার জন্য রাজ্য সরকার যে গুন্ডা দমন বিল নিয়ে এসছে, এটা কিন্তু সবার অনেকের মধ্যে আমি কথা বলছিলাম, এটা নিয়ে এমনি বিতর্ক আছে, অনেকে অনেক রকমভাবে দেখতে চাইছেন, কিন্তু অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি এই বিচার ব্যবস্থা বা ওই সমস্ত বিষয়গুলোর সঙ্গেও খুব ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলছিলেন যে আমরা এতদিন ধরে দেখেছি যাবতীয় কিছু আন্দোলন হচ্ছে, লোকে ইচ্ছে মতো সরকারি সম্পত্তির ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে এবং তারপরে কিছুদিন তাদের হয়তো ধরা হচ্ছে, তারা কিছুদিন পর বিভিন্ন ওই আইনের ফাঁক বলে বেরিয়েও যাচ্ছে, মাঝখান থেকে তো সরকারি সম্পত্তি ক্ষতি হয়ে গেল, মানুষের ক্ষতি। ঠিক সুতরাং এই যে গুন্ডা দমন বিলের সাহায্যে যারা এরকমভাবে সরকারি সম্পত্তির ক্ষতি করবেন বা দুর্নীতিতে যুক্ত হবেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার যে একটা উদ্যোগ সরকার নিয়েছে, বুঝতেই পারছেন যে এটার মধ্যে কোথাও গিয়ে একটা আক্রমণাত্মক একটা মনোভাব চোখে পড়ছে। এবার যেখানে আক্রমণ সেখানে অন্য পক্ষ রক্ষণাত্মক হবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীদের বক্তব্য, এর ফলে এই বিলটা পাশ হয়ে গেলে অন্তত বিনা বিচারে একজনকে 12 মাস আটকে রাখার ক্ষমতা থাকবে পুলিশ প্রশাসন। দেখুন, এই ধরনের আইন কিন্তু একেবারে নতুন নয়, কেউ বলতেই পারেন এটাতে নাগরিক অধিকার, সেটা প্রশ্নের মুখে পড়বে। এবার যে কোনো বিল, যে কোনো ধারা, যে কোনো কিছু, সেটার অপপ্রয়োগ হলে সেটা সবসময় ক্ষতিকারক, সেটা যাই হোক না কেন। আমাদের এখানে আর যা বিল রয়েছে, আমাদের যা আইন রয়েছে, সেগুলো যদি কেউ অপপ্রয়োগ করে, একই রকমভাবে তো সাধারণ মানুষের নাগরিক অধিকার সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি বিল প্রয়োগ না করা হয়, আইন প্রয়োগ না করা হয়, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়, তাহলে তাতেও তো যা ক্ষতি হওয়ার সেটা হতে পারে। সুতরাং এই বিতর্কটা চলবে, কিন্তু এটা ওই বললাম একদম নতুন আইন কিন্তু কিছু নয়। জরুরি অবস্থা চলাকালীন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বা প্রতিরোধমূলক আটক আইন সারা দেশে লাগু ছিল। বর্তমানে এ রাজ্যে যেটা করা হচ্ছে, সেই গুন্ডা দমন আইন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে আছে, একেবারে সমতুল।
সব থেকে বেশি ওই 2 বছরের জন্য 2 বছরের মতো প্রিভেন্টিভ অ্যারেস্ট করার ক্ষমতাটা আছে জম্মু কাশ্মীর পুলিশের। কিন্তু সেটা তো এদেশের কথা বললাম, বিদেশেও কিন্তু এরকম সরকারি সম্পত্তি নষ্টর ক্ষেত্রে দেশগুলো অত্যন্ত কড়া। হ্যাঁ, প্রিভেন্টিভ অ্যারেস্টের ক্ষেত্রে তারা একটুখানি হয়তো রক্ষণাত্মক, কিন্তু চীন, সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ব্যক্তি স্বাধীনতার চাইতে রাষ্ট্রের নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এই জায়গাতেই তো কেন্দ্রীয় সরকারও যে বিল আনতে চাইছে, সেখানেও তো ওই রাষ্ট্রের নিরাপত্তা, যার জন্য ওই বলেছে না, যদি এরকম কারোর বিরুদ্ধে দুর্নীতি বা কোনো ব্যবস্থা নেওয়া হয় বা অপরাধমূলক কাজকর্মের বিষয়গুলো সামনে আসে, প্রমাণিত হয়, তাহলে সে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের পদ যাবে। এই বিলই তো আনছে সরকার। সবই তো বলা হচ্ছে এক্ষেত্রে সব দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের মানুষের ভালোর জন্য। দেশের মানুষের নিরাপত্তার কথা বলেই তো, বা মানে দেশের নিরাপত্তার কথা বা দেশের মানুষের নিরাপত্তার কথা এটা বলেই তো ওই আমাদের এয়ারপোর্টের, দমদম এয়ারপোর্টের মধ্যে যে মসজিদ আছে সেটাকেও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হচ্ছে ওটা ওখানে থাকলে যে কোনো সময় সেটা হয় দুর্ঘটনার কারণ হতে পারে, অথবা হয়তো ওটার জন্যেই সম্প্রসারণটা আটকে থেকে সাধারণ মানুষ বা রাজ্যের উন্নতি ব্যাহত হতে পারে। এই সব কিছুর মধ্যেই কিন্তু খেয়াল করে দেখবেন দুটো জিনিস বর্তমান: 1 রক্ষণ, 2 আক্রমণ। যাদের রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য থাকে তারাই কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। গ্রেফতার হলেন, কি বলবেন? রাজনৈতিক প্রতিহিংসা। আপনার কি উস্কানিমূলক কিছু বিষয় ছিল? প্রমাণ করতে, প্রমাণ করুন। রাজনৈতিক প্রতিহিংসা। এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, যার ফলে মব লিঞ্চিং, থানা পোড়ানো বা তার আগে পরে পাবলিক সম্পত্তি ধ্বংস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে। একটা পিওর পলিটিক্যালি টেন্টেড বায়াসড ইনভেস্টিগেশন পুলিশ এখানে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য লায়েক আলীকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বুঝতে পারলাম না পুলিশ মাত্র 26টা দিলে কেন, গোটা বিএনএসএসটা দিয়ে দিতে পারত। আমাদের কাছে যা তথ্য আছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি বিপদে পড়বেন যদি বাড়াবাড়ি করে। এই পুলিশি তৃণমূলের আমলে বিজেপির উপরে বা আমাদের উপরে, সিপিএর উপরে ব্যবহার হয়েছে, এই পুলিশ এই আমলেও একইভাবে ব্যবহার হচ্ছে। পুলিশ কোনো একটা কারণ দেখিয়ে গ্রেফতার করেছে, কিন্তু সেইটা তার কোনো যৌক্তিকতা ছিল কি নেই, আমরাও আমাদের যে বিভিন্ন সোর্স আছে আমরা সমস্ত রকম খবরাখবর নিচ্ছি। লায়েক আলী একটি ঘটনা, একটা অপরাধিক ঘটনাকে কেন্দ্র করে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং গণপিটুনি দিয়ে একজনকে মার্ডার করে ব্যবস্থা করেছে, একজন হিন্দুকে মেরেছে, তো সেটা গ্রেপ্তার হবেই। যারা এই ধরনের দাঙ্গা লাগানোর কাজ করবে তাদেরকে ছাড়া হবে না, আমাদের প্রশাসন ছাড়বে না, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেখুন, খেলার কথা বলছিলাম, যাকে দেখে আপনাদের মনে হচ্ছিল যে ব্যাট করতে নামছে বোধহয় ওই হেলমেট পরে, আসলে তিনি লায়েক আলী সিপিআইএমের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য। আপনারা জানেন যে ওই বারুইপুরের ঘটনায় সেখানে উস্কানিমূলক বক্তব্য শুনলেন, সবার বক্তব্যের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে আর কি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার লায়েক আলীর বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে বা সুকান্ত মজুমদার যে কথাগুলো বললেন, সেই দিক থেকে যদি আপনারা ধরেন অভিযোগ গুরুতর। আবার যদি রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে এগুলো দেওয়া হয়েছে এটা বলা হয়, যেটা নিয়ে বিকাশ ভট্টাচার্যরা বলছেন, সেটাও আইনের অপপ্রয়োগ। এবার এই দুটো জায়গা এই জন্যে তুলে ধরছি সুনির্দিষ্টভাবে, এটাই তো শেষ কথা। আদালত শেষ সিদ্ধান্ত নেবে, কিন্তু ওই আইন তার কোথাও গিয়ে সুপ্রয়োগ আর অপপ্রয়োগ, এই দুয়ের মাঝখানের লাইনটা কিন্তু খুব সূক্ষ্ম। এই লাইনটা গণ্ডগোল হয়ে গেলেই বা মুছে গেলেই তখনই কিন্তু যত অনর্থের সূত্রপাত হয়। সুতরাং সাধু সাবধান।